নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের লীলা মজুমদার সম্পাদিত উপেন্দ্র কিশোর গল্প সমগ্র থেকে ঘ্যাঙাসুর গল্পটির বাকি অংশ পাঠ করে শোনাব। খানিকটা পাখি, খানিকটা জানোয়ার, বিদঘুটে চেহারা, খিটখিটে মেজাজ, ভারী জ্ঞানী, বেজায় ধনী অসুর ঘ্যাঙা মহাশয় 1 মাসের পথ দূরে অজানা নদীর ধারে অচেনা শহরে সোনারপুরীতে বাস করেন। মানুষটিকে দেখিতে পাইলেই রসগোল্লাটির মতো টক করিয়া তাহাকে নিলেন। সেই ঘ্যাঙা মহাশয়ের বালকানিতে মানিক চলিয়াছে। যাহাকে দেখে তাহাকেই ঘ্যাঙাসুরের মুল্লুকের পথ জিজ্ঞাসা করে, আর ডাইনে বাঁয়ে না চাহিয়া ক্রমাগত সেই পথে চলে। রাত্রি হইলে কাহারো বাড়িতে আশ্রয় লয়, আবার সকালে উঠিয়া চলিতে থাকে। ঘ্যাঙাসুরের মুলুকে যাইতেছে শুনিয়া সকলেই তাহাকে আদর করিয়া জায়গা দেয়। একদিন রাত্রিতে এইরূপে সে একজন খুব ধনী লোকের বাড়িতে অতিথি হইয়াছে। সেই ধনী তাহাকে অনেক কথাবার্তার পর তাহাকে বলিল, বাপু, তুমি ঘ্যাঙাসুরের দেশে চলেছ শুনছি। সে অনেক বিষয়ের খবর রাখে। আমার লোহার সিন্দুকের চাবিটা হারিয়ে ফেলেছি। ঘ্যাঙাটার কোনো সন্ধান বলতে পারে কিনা জিজ্ঞাসা করো তো। মানিক বলিল, আচ্ছা মশাই, আমি জেনে আসব। আর একদিন সে আর এক বড়লোকের বাড়িতে অতিথি হইয়াছে। সেই বড়লোকের মেয়ের ভারী অসুখ। তাহার বেয়ারামটা যে কি কোনো ডাক্তার কবিরাজ তাহা ঠিক করিতে পারে না। মেয়ে দিন দিন খালি রোগা হইয়া যাইতেছে। সেই বড়লোক মানিককে খুব যত্ন করিয়া খাওয়াইয়া তারপর বলিলেন, আমার মেয়ের অসুখ কিসে সারবে এই কথাটা যদি ঘ্যাঙার কাছ থেকে জেনে আসতে পারো তবে বড় উপকার হয়। মানিক বলিল, অবশ্যই মশাই, আমি নিশ্চয়ই জেনে আসব। এইরূপে 1 মাস চলিয়া মানিক অজানা নদীর ধারে আসিয়া ওপারে ঘ্যাঙাসুরের সোনার বাড়ি দেখিতে পাইল। অজানা নদীর নৌকা নাই, খেয়া নাই। এক বুড়ো সকলকেই কাঁধে করিয়া পার করে। মানিকও তাহারই কাঁধে চড়িয়া নদী পার হইল। বুড়ো তাহাকে বলিল, বাপু, আমার এই দুঃখ কবে দূর হবে? ঘ্যাঙার কাছে জিজ্ঞেস করো তো। আমার খাওয়া নাই, দাওয়া নাই, খালি কাঁধে করে দিন রাত্রি মানুষই পার করছি। ছেলেবেলা থেকে এই করছি, আর এখন বুড়ো হয়ে গেছি। মানিক বলিল, তোমার কিছু ভয় নেই, আমি নিশ্চয়ই তোমার কথা জিজ্ঞেস করব। নদী পার হইয়া মানিক ঘ্যাঙার বাড়িতে গেল। ঘ্যাঙা তখন বাড়ি ছিল না, হেগে ছিল। হেগে তাহাকে দেখিয়া বলিল, পালা বাছা, শিগগির পালা, ঘ্যাঙা তোকে দেখতে পেলেই গিলবে। মানিক বলিল, আমি যে ঘ্যাঙার লেজের একগাছি পালক চাই, সেটি না নিয়ে কেমন করে যাব? আর সেই যাদের চাবি হারিয়ে গেছে সেই চাবিটি কোথায় আছে? আর যাদের মেয়ের অসুখ তারা ওষুধ জেনে যেতে বলেছে। আর যে বুড়ো পার করে দিলে সে বাড়ি যাবে কেমন করে? ঘেঁগি বলিল, প্রাণটি নিয়ে কোথায় পালাবে, না আবার তার পালক চাই, আর তাকে 100 খবর বলে দাও। তুই কে রে বাপু? মানিক বলিল, আমি মানিক। পালক না নিয়ে গেলে রাজা মেয়ে বিয়ে দেবে না। একগাছি পালক আমার চাই। হাজার হোক স্ত্রীলোক। মানিককে দেখিয়া ঘেঁগির দয়া হইল। সে বলিল, আচ্ছা বাপু, তাহলে তুই এই খাটের তলায় লুকিয়ে থাক, তোর ভাগ্যে থাকলে হবে এখন। মানিক ঘ্যাঙার খাটের তলায় লুকাইয়া রহিল। সন্ধ্যার পর ঘ্যাঙাসুর বাড়ি আসিল। ঘেঁগি তাড়াতাড়ি পা ধুইবার জল টল দিয়া সোনার থালায় খাবার হাজির করিল। ঘ্যাঙার মেজাজটা বড়ই খিটখিটে, সবটাতেই সে দোষ ধরে। বাড়ি আসিয়াই সে জোরে জোরে নিঃশ্বাস টানিতে লাগিল, আর বলিতে লাগিল,
মানুষের গন্ধ কোত্থেকে এলো? হুম, মানুষের গন্ধ, মানুষ দে, খাই। ঘ্যাঙার কথা শুনিয়া খাটের তলায় মানিকলালের মুখ শুকাইয়া গেল। ঘেঘিরও বুক ধড়াস ধড়াস করিতে লাগিল। সে অনেক কৌশল করিয়া ঘ্যাঙাকে বুঝাইল যে একটা মানুষ আসিয়াছিল, কিন্তু সেটা ঘ্যাঙার নাম শুনিয়াই পলাইয়াছে। ইহাতে ঘ্যাঙা কিছু শান্ত হইয়া খাবার খাইতে বসিল। খাওয়া শেষ হইলে ঘ্যাঙা খাটে শুইয়া নিদ্রা গেল। ঘুমের ভিতর তাহার লম্বা লেজটি লেপের বাহিরে আসিয়া খাটের পাশে ঝুলিয়া পড়িয়াছে। সেই লেজের আগায় অতি চমৎকার পালকের গোছা। মানিক খাটের তলায় অপেক্ষা করিয়াছে। লেজ দেখিয়াই সে খ্যাঁচ করিয়া একটি পালক ছিনিয়া লইল। অমনি ঘ্যাঙা ব্যস্ত সমস্ত হইয়া উঠিয়া বলিল, ঘেঘি, আমার লেজ ধরে যেন কে টানলে। হুম, মানুষের গন্ধ। ঘেঘি বলিল, তোমার ভুল হয়েছে। অত বড় পালকের গোছ কোথায় আটকে লেজের টান পড়েছে। আর মানুষ তো একটি এসেছিল বলেছি, এ তারই গন্ধ। সেই মানুষটা কত কথা বললে। সেই কাদের বাড়ি লোহার সিন্দুকের চাবি হারিয়ে গেছে। ঘেঘির কথা শেষ হইতে না দিয়াই ঘ্যাঙা বলিল, হাঁ, সেই লোহার সিন্দুকের চাবি আমি জানি। সেটাকে তাদের খোকা গদির ফুটোর ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ঘেঘি বলিল, আবার কাদের মেয়ের কি অসুখ? অমনি ঘ্যাঙা বলিল, কোনা ব্যাঙে ওর চুল নিয়ে গেছে। ঘরের কোণেই তার গর্ত। ওইখান থেকে খুঁড়ে সেই চুল আনলেই মেয়ের ব্যামো সারবে। আবার ঘেঘি বলিল, যে লোকটা মানুষ ঘাড়ে করে নদী পার করে। ঘ্যাঙা বলিল, সেটা একটা মস্ত গাধা। একজনকে কেন নদীর মাঝখানে নামিয়ে দেয় না? তাহলেই তো সে বাড়ি যেতে পারে। যাকে নামিয়ে দেবে সেই মানুষ পার করতে থাকবে। মানিকের সকল কাজই আদায় হইল। এখন রাত পোহাইলে ঘ্যাঙা বাহিরে চলিয়া যায়, আর সেও বাহিরে আসিতে পারে। রাত ভোর হইলে ঘ্যাঙা জল খাবার খাইয়া বেড়াইতে বাহির হইল। ঘেঘিও মানিককে পেট ভরিয়া খাওয়াইয়া বিদায় করিল। এরপর প্রথমেই সেই বুড়োর সঙ্গে দেখা। বুড়ো জিজ্ঞাসা করিল, আমার কথা কিছু হলো? মানিক বলিল, সে হবে এখন, আগে পার করো, আমার বড্ড তাড়াতাড়ি। বুড়ো মানিককে কাঁধে করিয়া পারে লইয়া গেলে পর ডাঙ্গায় উঠিয়া মানিক বলিল, এরপর একজনকে মাঝখানে নামিয়ে দিও, তাহলেই তোমার ছুটি। এই কথা শুনিয়া বুড়ো মানিককে অনেক ধন্যবাদ দিয়া বলিল, ভাই, তুমি আমার এমন উপকারটা করলে, আমার ইচ্ছা হচ্ছে তোমাকে আরো দুবার কাঁধে করে পার করি। মানিক বলিল, তুমি দয়া করে যা করেছ তাই ঢের। আর আমার বুড়ো মানুষের কাঁধে চড়ে কাজ নেই। আমি এখন দেশে চললাম। 4 দিন চলিয়া মানিক যাহাদের মেয়ের অসুখ ছিল তাহাদের বাড়িতে আবার অতিথি হইল। বাড়ির কর্তা অত্যন্ত আগ্রহের সহিত জিজ্ঞাসা করিলেন, ঘ্যাঙা কিছু বলেছে? মানিক বলিল, হ্যাঁ। এই বলিয়া সেই ঘরের কোণ হইতে কোনা ব্যাঙের গর্ত করিয়া সেই চুল বাহির করিল। অমনি যে মেয়ে 2 বৎসর যাবৎ মরার মতো পড়িয়াছিল, সে উঠিয়া হাসিয়া বেড়াইতে লাগিল। ইহাতে বাড়ির সকলে যে কত খুশি হইল তাহা কি বলিব। মানিককে তাহারা এত টাকা দিল যে 10টা উঠে তাহা বহিতে পারে না। যাহাদের চাবি হারাইয়া গিয়াছিল তাহারাও চাবি পাইয়া মানিককে ঢের টাকা করি দিল। এই সমস্ত টাকা করি লইয়া সে দেশে ফিরিয়া রাজা মহাশয়কে ঘ্যাঙাসুরের পালক বুঝাইয়া দিল। দেশের সকল লোক ইহাতে মানিকের যারপন্নাই প্রশংসা করিল। তাহারা সকলেই বলিল যে মানিককে এত ক্লেশ দেওয়া রাজার ভারী অন্যায় হইয়াছে। তাহার সঙ্গে মেয়ের বিবাহ দিতে আর দেরি করা উচিত নয়। রাজা মহাশয় আর কি করেন, শেষটা অনেক কষ্টেই রাজি হইলেন। তারপর খুব জাঁকজমকের সহিত রাজকন্যা ও মানিকের বিবাহ হইল। মানিক এত টাকা করি লইয়া আসিয়াছে যে তাহাতেই তাহার পরম সুখে দিন কাটিতে লাগিল।
কিন্তু রাজা মহাশয়ের ইহাতে ভারী হিংসা হইল। তিনি মনে করিলেন, ঘ্যাঙ্গাসুরের দেশে গেলে যদি এত টাকা নিয়ে আসা যায়, তবে আমিও সেইখানে যাব। এই ভাবিয়া রাজা মহাশয় ঘ্যাঙ্গার মূল্যকে যাত্রা করিলেন, কিন্তু সেখানে পৌঁছাইতে পারেন নাই, কারণ অজানা নদী পার হইবার সময় সেই বুড়ো তাহাকে মাঝখানে নামাইয়া দিল। রাজা মহাশয় প্রথমে আশ্চর্য হইলেন, তারপর চটিয়া লাল হইলেন, তারপর বুড়োকে গালি দিতে লাগিলেন, তারপর হাত জোড় করিয়া মিনতি করিতে লাগিলেন। কিন্তু বুড়ো তাহার কথায় কান দিবার অবসরই পায় নাই। ততক্ষণ সে ডাঙ্গায় উঠিয়া ঊর্ধ্বশ্বাসে বাড়ির পানে ছুটিয়াছে। তাড়াতাড়িতে রাজা মহাশয়কে ছুটি পাইবার কৌশলটি বলিয়া দিবার কথা তাহার মনে হয় নাই। সুতরাং রাজা মহাশয় আজও সেই স্থানেই মানুষ বার করিতেছেন। পাঠক পাঠিকাদের মধ্যে কেহ যদি কখনো ঘ্যাঙ্গাসুরের মূল্য কি যান, তাহা হইলে দয়া করিয়া বেচারাকে সেই কথাটা বলিয়া দেবেন, কিন্তু পুনরায় নদীর এপারে ফিরিয়া না আসিয়া একথা বলিবেন না, কারণ তাহা হইলে কিঞ্চিৎ অসুবিধা হইতে পারে। যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।